অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। কারো দলীয় স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, মন্তব্য তারেক রহমানের। ধানের শীষের পক্ষে হিন্দু মুসলিম একজোট হওয়ার আহ্বান। হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনাম। গণভোট ইস্যুতে বিভক্ত বিএনপি জামাত, দ্রুত সিদ্ধান্ত নিতে কঠোর বার্তা সরকারের। জুলাই চার্টারের উপর একটা অর্ডার জারি করা এবং সেই অর্ডারের ভিত্তিতে সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাস করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। রাজনীতিতে নির্বাচনী সহিংসতার পুরনো সংস্কৃতির শঙ্কা। 10 দিনের মধ্যে সরকার অচল করে দিব, কেউ বলছে আমরা দেশ অচল করে দেব। এই যে রাজনৈতিক বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু আমরা আগেও শুনেছি। বিতর্কিত 3 নির্বাচনে অনিয়ম তদন্তে চট্টগ্রামে ইসির শুনানি, নতুন করে 10 লাখ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। শাহবাগে প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অর্ধশত, কাল থেকে কর্মবিরতির ঘোষণা। দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মন্তব্য ডক্টর দেবপ্রিয়ের। ইশতেহারে বৈষম্য বিরোধী আইন চায় নাগরিক প্ল্যাটফর্ম। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি আছি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দলীয় স্বার্থ রক্ষা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, আর সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায়নি বলেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধির সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুপ্ত রাজনীতির মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। হিন্দু মুসলমান ভাই ভাই, পতুয়া মুসলমান ভাই ভাই, এভাবেই স্লোগানে মুখর হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধি সম্মেলন। বিএনপির প্রতি সমর্থন জানান মাতুয়া ঐক্য জোটের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কোনো দল গুপ্ত রাজনীতির সাহায্য নিয়েছিল, সেই একই পন্থায় যেন ফ্যাসিবাদরা ফিরতে না পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। তিনি বলেন, সংখ্যালঘু বলতে দেশে কিছু নেই, সবাই বাংলাদেশি। আর দেশে শান্তি, সমঅধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসনের বিকল্প নেই। কারো দলীয় স্বার্থ রক্ষা সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। তিনি আরো জানান, বেকার সমস্যা সমাধানে, কারিগরি ও ভাষা শিক্ষা প্রদানে দক্ষ জনবল তৈরির কাজ করছে বিএনপি। এছাড়া জনগণের রায় পেয়ে ক্ষমতায় গেলে বিএনপি নারী ও কৃষকদের জন্য বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তর করায়। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে গণভোট সংবিধান সম্মত নয় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে গণভোটের দাবি নিয়ে রাজপথ উত্তপ্ত করার সুযোগ নেই। আর অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, আগে গণভোট না করলে জুলাই সনদ অনিশ্চিত হয়ে পড়বে। ঢাকায় নির্বাচনী ইশতেহার নিয়ে এক আলোচনায় এই কথা জানান দল দুটির নেতারা। নির্বাচনী ইশতেহার কেমন হওয়া উচিত, তাতে জনগণের সম্পৃক্ততা কিভাবে আরো বাড়ানো যায়। শনিবার রাজধানীতে প্রযুক্তি নির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা শীর্ষক সংলাপে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন রাজনীতিবিদ, গবেষক এবং বিশিষ্টজনেরা। হয়তো সেগুলো বাস্তবায়ন হয় না। সংলাপের শিরোনামে ইশতেহার থাকলেও আলোচনায় মুখ্য হয়ে ওঠে গণভোট প্রসঙ্গ। বিএনপির শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের অভিযোগ, গণভোট নিয়ে জবরদস্তি করছে জামাত। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের দাবি, গণভোট ইস্যুতে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয়, তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে। দুই জায়গায় মিলে যদি কাস্টিং ভোট কম হয়ে যায়, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারের তো জনগণের সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই এমন একটা ফাঁদ তৈরি করতেছে জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, 2-3টে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। সংলাপে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, বড় দল রাস্তায় নামলে সংকট আরো বাড়বে। যে সমস্ত দল তাদের ইচ্ছা রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদে পাশ করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই। এই স্পিরিটের বাইরে গিয়ে যদি আবার ওই চাপিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি হয়, এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পুনরায় আশ্বস্ত করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে তার ধারণাও দেন তিনি। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে। প্রেস সচিব বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের জোয়ার তৈরি হয়েছে। সেই জন্য ডেমোক্রেসির প্রতি ফেথফুল থাকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নির্বাচন ঘিরে বিভক্তি বাড়ছে, অনমনীয় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। প্রতিনিয়ত বাড়ছে সংঘাত, সহিংসতার শঙ্কা আর আতঙ্কে সাধারণ মানুষ। তবে কি আবারও রাজনীতিতে ফিরছে সংঘাতের সেই পুরনো সংস্কৃতি? ধূসর হয়ে আসছে উৎসব মুখর ভোটের লালিত স্বপ্ন। আর এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ভালো না খুব একটা, তাই দ্রুত সংকট নিরসন করতে হবে। ক্ষমতার মোহ বাদ দিয়ে দেখতে হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ। আরও জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। বহু বছর পর উৎসবমুখর পরিবেশে ভোটের স্বপ্ন দেখছিল সাধারণ মানুষ, কিন্তু যত দিন যাচ্ছে ততই ফিকে হয়ে আসছে সেই স্বপ্ন। নির্বাচন ঘিরে চরম বিভক্তি দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। কখনো কখনো বিভক্তি রূপ নিচ্ছে বৈরিতায়। রাজপথে আসছে হুঙ্কার, হুঁশিয়ারি। গণভোট আগে দেন, অসুবিধা কি? গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। গত 3টি জাতীয় নির্বাচনের আগে সংঘাত সহিংসতায় উত্তপ্ত ছিল রাজপথ। শঙ্কা ও অনিশ্চয়তায় ছিল সব শ্রেণী পেশার মানুষ। সংসদ নির্বাচন সামনে রেখে আবারও ঘোলাটে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এই মারামারি করাটা ঠিক হবে না, এগুলো জনগণের ক্ষতি হবে। আমি একজন ভোটার হিসাবে আমি চাই যে কোনো রকম কোনো যেন বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এগুলো না হয়। সহিংসতা অবশ্যই পরিহার করা উচিত। প্রত্যেকেরই সবার ভাষা ও সংযত হওয়া উচিত, ভদ্রজন উচিত হওয়া উচিত।
গণতান্ত্রিক পরিবেশ সম্মত হওয়া উচিত। সাধারণ ভোটাররা বলছেন দাবি আদায়ের নামে আর কোনোভাবেই হানাহানি, মারামারি কিংবা রাজপথে রক্তপাত দেখতে চান না তারা। কিন্তু পিআর, গণভোট সহ নানা ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে আতঙ্কিত হচ্ছেন তারা। প্রশ্ন উঠছে, তবে কি আবার রাজনীতিতে ফিরছে সেই পুরনো সংস্কৃতি? দাবি উভয়ের আলোচনার মাধ্যমে সমাধান হবে, সবার পরামর্শ করবে, সবার আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, অনর্থক হওয়া উচিত না। মারামারি হলে একটা আতঙ্কের সৃষ্টি হয়, অনেকে ধারণা করব আমি অযথা ভোট দিয়ে কী লাভ আছে, মারামারি করতে যাব, বাইরে বসে থাকবে অনেকে। সবার দাবি দাওয়া তুলতে পারে, কিন্তু একজন নাগরিককে হুমকি দিবে, না হলে একজন আরেকজনকে হুমকি দিবে, এগুলো ঠিক না। বিশ্লেষকরা মনে করেন অস্থির রাজনীতিতে আরও নড়বড়ে হবে অর্থনীতি, কমবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। সংকটের দ্রুত সমাধান না হলে নির্বাচন দেরি হতে পারে, ব্যাহত হতে পারে গণতন্ত্রের পথ চলা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশ, দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়বে জনগণ। এখন যদি আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি ঐক্যমত্যে পৌঁছতে না পারি, আমরা যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে না পারি, তাহলে তো অবশ্যই আগামী দিন আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগকারীরা আগ্রহী হবে না, এবং দেশের অর্থনীতি তখন আবারও ভেঙে পড়বে। দেশের যে ব্যাংকিং কাঠামো সেটি ভেঙে পড়বে। দেশের যে আপনার বৈদেশিক যে রিজার্ভ, যেটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করে এখন কিছুটা ভালো হয়েছে, সেটিও একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ বলছে যে আমরা 10 দিনের মধ্যে সরকার অচল করে দিব, কেউ বলছে আমরা দেশ অচল করে দেব। এই যে রাজনৈতিক বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু আমরা আগেও শুনেছি এবং এগুলো খুবই ভয়ঙ্কর। এখন সকল রাজনৈতিক দল আবারও বসে মানে একটা বৃহত্তর ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে। এটি করতে না পারলে আমরা দেখা যাবে যে আবারও আমরা হয়তো ওই সহিংসতার দিকে চলে যেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন যত প্রতিকূলতায় থাকুক অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই হবে, যার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের সুফল মিলবে, মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি। নানামুখী শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেও সাম্য, সুন্দর ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে সাধারণ মানুষ। তারা বলছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রত্যাশা, সেই সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আল মোহামেদুল খান, নিউজ 24, ঢাকা। তরুণদের রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার তরুণদেরই দূরে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নারী শক্তির আলোচনা সভায় একথা বলেন তিনি। জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় গণপরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা সনদে লেখা হয়নি। 5 আগস্ট পরবর্তী সময়ে মৌলিক গুণগত লড়াইয়ে পুরনো রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারী বিবর্জিত, এবং আমি সেই দিনই দক্ষিণ প্লাজায় যখন ঘোষণা হয় আমি ওখানে ছিলাম, আমি সাথে সাথেই পোস্ট করেছিলাম যে আজকে আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম হবে। আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কর্মবিরতি ঘোষণা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কিছু শিক্ষক আহত হয়েছেন। পরে তারা এই কর্মবিরতি ঘোষণা করেন। এদিকে আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। 3:30টার দিকে প্রাথমিক শিক্ষকরা শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এভাবে জলকামান ও সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষকদের। এ সময় আহত হন বেশ কয়েকজন। শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করেছে পুলিশ। প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষকরা। শিক্ষক যদি আজকে এরকম অবহেলিত হই, অপমানিত হই, নির্যাতিত হই, তাহলে এই দেশের মধ্যে নিরাপদ কারা?
আর আমরা তো অন্য কিছু চাই নাই। কোনো ধরনের নিশ্চয়তা পাইনি এবং আমরা আমাদের এ পর্যন্ত নানা ধরনের আশ্বাসে আমাদের আশান্বিত করা হয়েছে। বারবার বুঝি শিক্ষকরাই মার খাবে আর পুলিশ মারতেই থাকবে, রাষ্ট্র মারতেই থাকবে। তবে পুলিশ বলছে নিরাপত্তা বেষ্টনীর বাইরে শিক্ষকরা যাবেন না। এমন কথা থাকলেও কথা রাখেননি তারা। শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব। বাম পাশে যারা ছিল তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারও ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এর আগে 3 দাবিতে সকাল 9টায় শহীদ মিনারে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা 11 গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে এসে 10ম গ্রেডের দাবি তুলে আন্দোলন করা, এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? আন্দোলনের কারণে বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি অযৌক্তিক দাবি দিয়ে কেউ পড়াশোনাকে বিঘ্নিত করে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। এদিকে পুলিশের বাধায় শাহবাগ ছেড়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন তারা। এই বিষয়ে আরো জানাতে শহীদ মিনারে আছেন সহকর্মী তাহমিদ আমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তাহমিদ, শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা কি বলছেন জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে আপনারা জানান যে 3 দফা দাবিতে সহকারী শিক্ষক যারা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে তারা এখানে কর্মসূচি দিয়েছেন, লাগাতার কর্মসূচি দিয়েছেন। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক পাশেই এখানে শিক্ষকরা রয়েছেন। ঠিক আজকে সকাল 9টা থেকে এখানে শিক্ষকরা কর্মসূচি দেন। এরপরেই আমরা দেখেছি যে বিকাল 4টায় যমুনা অভিমুখে তারা কলম নিক্ষেপ কর্মসূচি হিসেবে তারা যমুনা অভিমুখে রওনা দেন। সেখানে কিন্তু শাহবাগে পুলিশ তাদেরকে বাধা দিয়ে, ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এরপরে কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শিক্ষকরা দাবি করছেন যে এই ঘটনার ফলে কিন্তু তাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। যে পুলিশ কিন্তু আবার অন্যদিকে বলছে যে যারা শিক্ষক রয়েছেন তারা পুলিশের বাধা দেওয়া সত্ত্বেও জোর করে তারা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সেটা বাধা দেওয়ার পুলিশের উপরে তারা চড়া হয়েছে। এই জন্য তারা জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের 3টি দাবি ছিল, যার মধ্যে প্রথম দাবি হচ্ছিল যে তাদের যে মূলত যে বেতন পে স্কেল রয়েছে সেটি যেন 10ম গ্রেডে নেওয়া হয়। এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের পে স্কেল কিছুটা কমানো হলেও তারা চাচ্ছে যে যেন 10ম গ্রেডে নেওয়া হয়। যে এ ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অথচ জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের ভূমিকা আরও সক্রিয় হওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, দেশে বৈষম্য মোকাবিলায় একটি আইনি কাঠামোর প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক দূরদৃষ্টি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামাজিক বৈষম্যের ক্ষত দ্রুত সারিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বৈষম্য রোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। ইকুয়ালিটি অফ অপরচুনিটি দিলে বৈষম্য নিরসনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকেও এর দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বক্তারা। জানান, সংবিধান, প্রচলিত আইন ও প্রশাসনিক আদেশের বৈষম্য নিরসনে প্রতিকারমূলক ব্যবস্থা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এক্ষেত্রে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। বৈষম্য নিরসন করার দায়িত্ব কার কার? অবশ্যই রাষ্ট্রের, প্রথমত সরকারি প্রতিষ্ঠানের, কিন্তু এখানে বেসরকারি প্রতিষ্ঠানেরও কিন্তু ভূমিকা আছে এবং দায়িত্ব রয়েছে, ব্যক্তিদেরও দায়িত্ব রয়েছে এবং এটা কিছুটা সংবিধানে ইতিমধ্যে স্বীকৃত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মাস্ট উই হ্যাভ টু হ্যাভ স্ট্রং সচিবালয় দরকার, সো দ্যাট আপনার এগুলা সব এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশন ল যদি করি, যদি এটা ইন্টারপ্রিট করবে কে, এনফোর্স করবে কে? বৈষম্যের প্রভাব ক্রমেই গভীর হতে থাকায় সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে ও রাজনৈতিক বিভেদ বাড়ছে। এতে সমাজে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই অবস্থায় প্রয়োজন রাজনৈতিক দূরদৃষ্টি ও সমন্বিত উদ্যোগ। বিভেদের
যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজের এই দুষ্টু ক্ষতকে, এই ক্যান্সারকে সঠিকভাবে নির্ধারণ পূর্বক সঠিক জায়গায় ওষুধ প্রেরণ করেন। সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ন্যায় বিচার চাইলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নাগরিকের অধিকারকে নিশ্চিত না করে এই সংস্কার করা কোনোভাবে সম্ভব না। একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলোকে মোকাবেলা করা সম্ভব। এই সময় তাগিদ আসে অন্তর্বর্তী সরকারের সময়েই এই বিষয়ক অধ্যাদেশ জারির, সেই সাথে বৈষম্য বিরোধী আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে এটি বাস্তবায়নে মনিটরিং এর আহ্বান জানান বক্তারা। অকার্যকর একটা আইন পাস হোক, এটা আমরা চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার জেডিসিএম নির্বাচনের পথে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের তলব করেছে ইসি। ঢাকার পর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্বের শুনানি। টানা 2 দিনের শুনানিতে তলব করা হয়েছে ওই সময়ে দায়িত্বে থাকা সাবেক 2 রিটার্নিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, চট্টগ্রাম 5 ও 11 আসনের 3 প্রার্থী সহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা। বিষয় ওনারা তদন্ত কার্যক্রম চলছে, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তদন্ত কমিশন টোটাল বিষয়টা বলতে পারে। অন্য কোনো প্রার্থীদেরকে, মানে অন্য কোনো আসনের কোনো প্রার্থীকে ডাকা হয়নি। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ। শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করেন। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএস এর আরও প্ল্যাটফর্ম দরকার বলে মনে করেন ব্যাংক কর্মকর্তারা। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ব্র্যান্ড ফোরাম আয়োজিত 5ম ফিনটেক সামিটের প্যানেল সেশনে কথা বলেন বক্তারা। জানান এখনও 70% টাকার নগদ লেনদেন হয়ে থাকে, মাত্র 30% অর্থাৎ 12,000 কোটি টাকা দৈনিক অনলাইনে লেনদেন হয়ে থাকে। এ সময় ব্যাংকিং কার্যক্রম ডিজিটালাইজ করা না গেলে আগামী 10 বছর পর ক্রিপ্টোকারেন্সি বিজনেস এই জায়গা দখল করে নেবে বলেও শঙ্কা প্রকাশ করেন ব্যাংক কর্মকর্তারা। এছাড়া শুধু পেমেন্ট সিস্টেম নয়, ঋণ ব্যবস্থায় ফিনটেক নতুনত্ব নিয়ে আসার তাগিদ দেন বক্তারা। বলেন রেগুলেটরি সিস্টেমে এখনও অনেক গাফিলতি রয়েছে। কাস্টমারদের কিছু অ্যাওয়ারনেসের অভাব আছে, যেই অ্যাওয়ারনেসটার রেসপন্সিবিলিটি গোজ টু ব্যাংকস। সেভিংসের কনভার্সন নাই এবং এগুলো আপনার ট্র্যাডিশনাল সলিউশন দিয়ে হবে না, এখানে আপনার ব্লকচেন জাতীয় সলিউশনকে আনতে হবে। আমি যদি ফিনটেক স্টার্টআপের কথা বলি, আমি যদি বড় বড় ব্যাংকিং সিস্টেম যারা স্টার্টআপের সাথে কোলাবোরেট করেন তারাও ঢাকাতে, রেগুলেটর ঢাকাতে, তো সেই হিসাবে হয়তো আমরা ঢাকাতে বেশি কাজগুলো করে এই অ্যাওয়ারনেসগুলোকে বানানোর চেষ্টা করছি। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট, উই নিড টু ডু মাচ মোর। আমাদের এই বিভিন্ন জায়গাতে যে সেখানে যারা এই কাজগুলো করার চেষ্টা করছেন তাদেরকে অনেক বেশি সাপোর্ট দিতে হবে। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে বিসিবি 2 দিনের কনফারেন্স আয়োজন করেছে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্রিকেট সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন সেখানে। ক্রিকেটের সীমাবদ্ধতা কিংবা কি কি সুযোগ সুবিধা বাড়ানো যেতে পারে উঠে আসবে সেসব বিষয়গুলো, এমনটাই জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ও বাংলাদেশ টাইগার্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস।
আমিনুল ইসলাম বুলবুলের প্যানেলের যত আয়োজন, ক্রিকেট সারা দেশে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা বিসিবি। তারই ধারাবাহিকতায় রাজধানীর 5 তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজন, যা চলবে রবি ও সোমবার। সেখানে ক্রিকেটের সম্ভাবনা সীমাবদ্ধতার কথায় তুলে ধরবেন ক্রিকেটের মানুষেরা। এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট কনফারেন্স। বুলবুল ভাই যখন প্রেসিডেন্ট হিসাবে উনি নির্বাচিত হয়েছেন, প্রথম থেকে কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটকে উনি ডিসেন্ট্রালাইজ করতে চান, এবং ডিসেন্ট্রালাইজ মানে ঢাকা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় ক্রিকেটটা ছড়িয়ে পড়বে এবং অর্গানাইজেশনটাও সেই ঢাকার বাইরে থেকেই হবে। তো সেই ডিসেন্ট্রালাইজেশনটা কি, এটা কেন হবে, কি জন্য প্রয়োজন, এবং আমাদের বিভিন্ন জেলার যারা ক্রিকেটের স্টেক হোল্ডার তারা কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং তাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, সেই সব কিছু একসাথে কেটার করার উদ্দেশ্যে কিন্তু এই ক্রিকেট কনফারেন্সটা আয়োজন করা হচ্ছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে এই ক্ষেত্রটি বড্ড সেকেলে। মাঠের পারফরমেন্সে তার প্রভাব স্পষ্ট। বিসিবির এমন আয়োজনে উঠে আসবে সেসব কারণও। আমরা তাদের কথা শুনবো, তাদের চ্যালেঞ্জ, তাদের চাওয়া, তাদের পাওয়া, তারা কিভাবে এই কাজটা আমরা আরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুন্দর করে করতে পারে, তাদের কাছ থেকে আমরা শুনবো, আমরাও তাদের সাথে কথা বলবো, এবং সবাই একসাথে আমরা একটা আইডিয়া জেনারেট করব, যেটি আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য অনেক সাহায্য করবে। এর আগেও টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিভাগগুলোতে জমকালোভাবে নানা ধরনের আয়োজন করা হয়। এবার ক্রিকেট কনফারেন্সের মাধ্যমে উঠে আসবে নানা বিষয়। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।